ছাদ থেকে পড়ে যেতেই পর্ণার অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়ল কৃষ্ণা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় পর্ণা তো চলে গেছিল তাঁতিদের কাছে, আর সেখানে গিয়ে অনেক সত্যি জানতে পারে সুইটির থেকে। সুইটির সম্বন্ধে সত্যিটা জানার পর পর্ণা তো চমকে যায়, আর তাঁতিরা তখন বলে ওই সুইটি অনেক বড় অভিনেত্রী গো, ও তোমাদেরকে ঠকিয়েছে আর তোমরা সেটা বুঝতেও পারোনি। পর্ণা তখন বলে হ্যাঁ, এবারে খুব ভালোভাবে বুঝতে পারছি ওদের আসল লক্ষ্যটা তাহলে কি ছিল। এদিকে সুইটির সাথে কথা বলতে থাকে ঈশা আর বলে তোমার বাপের বাড়িতে পৌঁছেছে পর্ণা? তখনই ঈশার কথা শুনে সুইটি বলে না গো দিদিমণি, এখনও পৌঁছায়নি। আমার সাথে তো আমার বাবা আর দাদার কথা হয়েছে, ওরা এখনও পৌঁছায়নি, পৌঁছালে অবশ্যই আমাদেরকে জানাতো। ঈশা বলে ঠিক আছে। এদিকে তাঁতিদের থেকে সত্যিটা জানার পর পর্ণা বুঝতে পারে সুইটি এতদিন যা যা করেছে সবটাই হয়েছে অভিনয়ের জন্য, অভিনয় ছাড়া এগুলো আর কিচ্ছু না। এর মধ্যেই তাঁতিরা পরামর্শ দেয় পর্ণাকে, তুমি যাও মা, শিগগিরই গিয়ে থানায় একটা অভিযোগ দায়ের করো আর তারপরেই সুইটিকে অ্যারেস্ট করিয়ে দাও, না হলে ও তোমার সংসারটা ভেঙে চুরমার করে দেবে। পর্ণা তখন বলে এখন তো মনে হচ্ছে এটা ছাড়া আর কোনো উপায় নেই। আপনাদের অসংখ্য ধন্যবাদ এই সত্যিগুলো বলার জন্য। এদিকে এখনও অপেক্ষা করছে সুইটির বাবা আর দাদা, কিন্তু আসেনি পর্ণা। ফোন করে বলে দেয় সুইটিকে যে তোর বাপের বাড়ির লোকের কাছে তো এখনও এসে পৌঁছলো না রে, অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। সুইটি বলে তখন তো সময় লাগার কথা না। এর মধ্যেই পর্ণা সত্যিটা জেনে যায়, আর ঈশা আবারও ফোন করে সুইটির কাছে জিজ্ঞেস করে পর্ণা গেছে কিনা, কিন্তু সুইটি তখন বলে না গো ম্যাডাম, দিদিমণি যায়নি, কোথায় যে গেল বুঝতে পারছি না। ঈশা বলে এক মিনিট, ও বলেছিল না যে ও তাঁতিদের বাড়িতে যাচ্ছে, আমার মনে হয় ও সেখানে গেছে, একবার সেখানে খবর নাও। রাত হয়ে গেছে, সেখানে খবর নিয়েছে, কিন্তু সেখানেও যায়নি বলেই খবর আসে। ছাদে কাপড় জামা তুলতে এসেছিল মৌমিতা আর সুইটি, সেখানে লুকিয়ে লুকিয়ে ঈশার সাথে কথা বলছিল সুইটি। মৌমিতা তখন বলে এই ঈশা, তাহলে ও কোথায় গেল বলো তো, কিছুই তো বুঝতে পারছি না। ঈশা তখন বলে আমারও মাথায় ঢুকছে না কোথায় গেল, যাই হোক ও যদি এসে যায় তাহলে কিন্তু সবটা জানিও আমাকে, মনে থাকবে তো? তখনই ঈশা বলে যে মনে থাকবে তো, আর ওরা বলে হ্যাঁ হ্যাঁ মনে থাকবে। এর মধ্যেই পর্ণা এসে তখনই ওদেরকে দেখা দেয়, আর মৌমিতা আর সুইটির অবস্থা খুবই খারাপ হয়ে যায়, আর বলে এ কি পর্ণা, তুমি এখানে? পর্ণা তখন বলে দিদি আর কত অন্যায় করবে, তুমি শেষ পর্যন্ত আমাকে এইভাবে ঘোল খাওয়ালে তাই তো। আর এই যে সুইটি, তোমার কথা আর কি বলবো, এর আগে অনেকজনাই অনেক রকমভাবে আমাদেরকে সবার সামনে ছোট করার চেষ্টা করেছিল, এমনকি আমার থেকে সৃজনকে কেড়ে নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু পারেনি। তোমার বুদ্ধি আছে সেটা বলতেই হবে, আর তুমি সেই বুদ্ধি দিয়ে রীতিমতো কেল্লাফতে করতে চেয়েছিলে, দুর্বুদ্ধি। সৃজন আমার হাজবেন্ড, তোমার একবারও মনে হলো না একজন মেয়ের কাছ থেকে তার স্বামীকে কেড়ে নেওয়া যায় না কখনো? তুমি তাহলে সমস্ত নাটের গুরু। আর তখনই সুইটি বলে দিদিমণি আমাকে ক্ষমা করে দিন, আমি সত্যি বুঝতে পারিনি, আমি গ্রামের ওই অবুঝ মেয়ে, আমি কি করে বুঝবো এই শহরের মানুষদের মাথায় এরকম বুদ্ধি আছে। ওই ঈশা ম্যাডাম আমাকে যেমনটা বলেছিল আমি শুধু তেমনটাই করেছি। পর্ণা বলে চুপ করো, তোমার মুখ থেকে আর আমি একটা কথাও শুনতে চাই না। আমি এক্ষুনি যাব, গিয়ে পুলিশের কাছে অভিযোগ বলবো, আর তারপর তোমাকে অ্যারেস্ট করাবো। দেখো আমার কি ক্ষমতা আছে। ভেবেছিলাম চুপ করে বলবো, তুমি শুনবে, চলে যাবে। আর এই যে তুমি যেই গেছিলে যেই হোমে, সেখানেও সেই সূর্যপ্রভা হোমেও মন্ত্রী সুকুমার হালদার ঈশার আদেশেই সমস্ত হামলা হয়েছিল, সেটা আমার কাছে পরিষ্কার। আর ঈশাই তোমাদেরকে বুদ্ধি দিয়েছে দত্ত বাড়িকে আলাদা করতে, সেই জন্য তোমরা উঠে পড়ে লেগেছিলে। জেঠুর জন্য তুমি মাছ কিনে নিয়ে এসেছিলে লেজা পাশের ওই মাছের দোকান থেকে, তাই তো? তারপরে জেঠুর খাবার ইচ্ছে করে নুড়ি কাকড় মিশিয়ে দিয়েছিলে যাতে মায়ের মধ্যে আর জেঠুর মধ্যে ঝামেলাটা বাড়তে থাকে। আর দিদি তুমিও তো কম কিছু করনি, সুইটিকে নিয়ে মায়ের মনে ইচ্ছে করে সমস্ত ভালো চিন্তাভাবনা ঢুকিয়ে দিয়েছিলে। আমি সবটা বুঝতে পেরে গেছি, তোমাদের আর কোনো ক্ষমা হবে না। অনেক বাড়াবাড়ি করেছো তোমরা, বাড়াবাড়ির সমস্ত একটা লিমিট থাকে, সমস্ত লিমিট ক্রস করে গেছো, তাই তোমাদেরকে ছাড়ার আর কোনো প্রশ্ন আসে না। এবারে আমি তোমাদেরকে আর ছাড়বো না। মৌমিতা বলে এই পর্ণা, আর কখনো এমনটা করবো না, আমি হাত জোর করে ক্ষমা চাইছি, আমাদেরকে তুমি আর হাসিও না। দেখো এবারে ফেসে গেলে আমরা আর এখানে থাকতে পারবো না, আমি হাত জোর করে বলছি,
প্লিজ আমাদের কথাটা শোনো। কিন্তু পর্ণা কারোর কথা শোনে না। পর্ণা তখন বলে আমি তোমাদের কারোর কথাই শুনতে পারবো না। যখনই পর্ণা যেতে যাচ্ছিল মৌমিতা বারবার করে হাত দিয়ে আটকাতে চাইছিল। এর বারবার পর্ণা সরিয়ে দিতে চাচ্ছিল মৌমিতাকে, কিন্তু এই করতে করতে মৌমিতা এমনভাবে বিরক্ত করতে থাকে পর্ণাকে যে পর্ণা সরতে সরতে একেবারে ছাদের শেষ প্রান্তে চলে যায় আর সেখান থেকে পুরো নিচে পড়ে যায়, যেটা দেখার পর মৌমিতা আর সুইটির অবস্থা ভীষণই খারাপ হয়ে গেছিল, কারণ অলরেডি পর্ণা নিচে পড়ে যায় আর মাথা ফেটে বিভৎস রক্ত বেরোতে থাকে। তখনই সুইটি বলে এটা কি করলে তুমি? মৌমিতা বলে বিশ্বাস করো সুইটি, আমি এমনটা করতে চাইনি, তুমি তো দেখলে আমি শুধু ওকে আটকাতে গেছিলাম। এরপরেই ঈশাকে ফোন করেছে আর ঈশা তো শুনে অবস্থা খারাপ। ঈশা বলে এটা তুমি কি করলে মৌমিতাদি? পর্ণার সাথে তো আমাদের শত্রুতা ছিল, কিন্তু তাই বলে এরকমভাবে? না না, এটা ঠিক হয়নি, কিন্তু তুমি এখন কাউকে কিছু বলতে পারবে না। তুমি যদি কাউকে কিছু বলো তাহলে কিন্তু তুমি ফেঁসে যাবে, তোমার জেলও পর্যন্ত হতে পারে, তাই পুরো ব্যাপারটাকে তোমাকে চেপে দিতে হবে, সত্যিটা বলা যাবে না কোনোভাবে, বুঝতে পারলে তুমি? আর তখনই মৌমিতা বলে কিন্তু আমি তো এরকমটা করতে চাইনি ঈশা। ঈশা বলে আমি জানি তুমি করতে চাওনি, কিন্তু হয়ে গেছে, বাট তোমাকে এখন মাথা ঠিক রাখতে হবে, নাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। এরপর সুইটি আর মৌমিতা তাড়াতাড়ি করে ঘরে চলে যায়। অন্যদিকে দেখা যায় বাড়ির সবাই অপেক্ষা করতে থাকে কখন পর্ণা আসবে। বলতে বলতে সৃজন চলে এসেছে আর বলে পর্ণাকে দেখছি না তো। রুচিরা বলে সেটাই তো, এখনও বাড়ি ফেরেনিও। আর তার মধ্যে দেখা যায় যে কৃষ্ণা বলে আমি একটু শরবত বানিয়ে আনি তোর জন্য। আর তখনই চলে এসেছে পুটি আর বলে বাবা তুমি এসে গেছো? সৃজন বলে আসতে তো হতোই মা, তা তোমার মা কোথায়, এখনো আসেনি? পুটি বলে না, মা তো সেই কখন বেরিয়েছে, এখনো আসেনি, কি করছে কে জানে, আর কতটা সময় নেবে বুঝতে পারছি না। এর মধ্যেই বুবাই বল নিয়ে খেলতে খেলতে আসছিল, তখন তার নতুন কাকির এই অবস্থা দেখে কান্নাকাটি পড়ে গেছে আর ভেতরে এসে বলতে পারছে না, কারণ এমন বিভৎস অবস্থা হয়েছে পর্ণার যে কাউকে বলে বোঝানো যাচ্ছে না। সৃজন বলে বুবাই কি হয়েছে, কাঁদছিস কেন? আর তখন জেঠুও একই কথা জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু বুবাই আর বলতে পারছে না। কিছুক্ষণ পরে বলে নতুন কাকির অবস্থা খুবই খারাপ। তারপরেই কৃষ্ণা বারবার বলে বাবু তোকে যে আমি বললাম শরবতটা খেয়ে নে। সৃজন তখন বলে হুস শরবত বলে কাঁচের গ্লাসটা ভেঙে দিয়ে চলে যায়। বাইরে এসে পর্ণার ওই অবস্থা দেখার পর তখন কারোর মাথারই আর কোনো ঠিক ঠিকানা নেই। সৃজন বলে পর্ণা চোখ খোলো না, পর্ণা কথা বলছো না কেন তুমি? পর্ণা ওঠো। কিন্তু পর্ণা তো আর কোনো সারা শব্দ দিচ্ছেই না, অনেকক্ষণ ধরে পড়েছিল ওইভাবে। এরপরে সৃজন বলে চনু পর্ণা ছাদ থেকে পড়ে গেছে, শিগগিরই অ্যাম্বুলেন্সকে ফোন কর। এরপর অ্যাম্বুলেন্স ফোন করেছে, তার সাথেও এসেছে বড় একটা গাড়ি, আর সেই গাড়িতে করে মানিকদারা সবাই এসেছে। সৃজনের অবস্থা খুবই খারাপ, ঠাম্মির অবস্থা খুব খারাপ। এই প্রথমবার পর্ণার জন্য চোখের জল ফেলতে থাকে কৃষ্ণা খুবই ভেঙে পড়েছে আর বলে এমনটা তো চাইনি ঠাকুর, তাহলে এমনটা কেন হলো? পর্ণাকে অ্যাম্বুলেন্সে তুলে দিচ্ছে সৃজন। তারপর সৃজনও খুব ভেঙে পড়েছে। পুটিকে নিয়ে ঠাম্মি কাঁদতে থাকে আর বলে ঠাকুর আমি যদি কোনো পুণ্যের কাজ করে থাকি তাহলে আমার দিদিভাইকে সুস্থ করে দাও। বাড়ির প্রত্যেকটা মানুষের অবস্থাই খারাপ, কিন্তু এই সময় মৌমিতা আর সুইটি আসেনি, যেটা দেখার পর অয়নের সন্দেহ হতে থাকে। তাই অয়ন ঘরে চলে যায় আর এদিকে জেঠু কৃষ্ণা সবাই মিলে অ্যাম্বুলেন্সে উঠে তাড়াতাড়ি করে পর্ণাকে হসপিটালে নিয়ে যাওয়ার চেষ্টা করছে।